হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদের আজকের এই নতুন ক্লাসে। আমি উজ্জ্বল চন্দ্র রায়, তোমাদের সঙ্গে গণিত বেসিক্স নিয়ে ক্ষুদ্র প্রচেষ্টা একাডেমি থেকে। তো আজকে আমি পড়াবো, টপিক হচ্ছে আমাদের ভগ্নাংশ। তো ভগ্নাংশ এই নামটা হয়তো আমরা সকলেই শুনি, গণিত করতে গেলেই হয়তো এই ভগ্নাংশ জিনিসটা চলে আসে। তো আজকে শিখবো আমরা ভগ্নাংশ আসলে কি, ভগ্নাংশের প্রকারভেদ এবং ভগ্নাংশ কোথায় কোথায় আসে বা ভগ্নাংশ সম্পর্কে যাবতীয় বিষয়। আসলে ভগ্নাংশ জিনিসটা এমন কিছু আহামরি নয়। ভগ্নাংশ হচ্ছে কি ভাগের অংশ, মানে জিনিসটা পূর্ণ না। মানে আমরা যখন লিখি না ভগ্নাংশ কেমন লিখলাম, মনে করো যে 1/2, 1/2, 2/3, বা 1 পূর্ণ, 2/4, এরকম অনেক ভগ্নাংশ আছে। তো এই ধরনের ভগ্নাংশগুলো আমরা আমাদের যখন অঙ্ক করি বা আমাদের যখন বিভিন্ন ধরনের সমস্যা আসে গাণিতিক, তো মাঝে মধ্যে চলে আসে। তো আসলে এই জিনিসটা নিয়ে আজকে শিখবো। তো প্রথমেই শিখবো যে ভগ্নাংশ জিনিসটা কি। ভগ্নাংশ হচ্ছে ভাগের অংশ, মানে এই জিনিসটা পূর্ণ না। যেমন দেখি যে আমরা পূর্ণ সংখ্যা জানি তো নাকি, যে স্বাভাবিক সংখ্যা যেমন 1, 2, 3, 4, 5, 6, এক্ষেত্রে ইনফিনিটি, এগুলা পূর্ণ সংখ্যা, অর্থাৎ এদের কোনো ভাগ নাই, এরা সম্পূর্ণ পূর্ণ এবং সম্পূর্ণ স্বাধীন সংখ্যা। কিন্তু যখন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে আসি, ভগ্নাংশের ক্ষেত্রে দেখি যে আমরা যে কোনো সংখ্যা কি ভাগ আকারে থাকে। ভগ্নাংশের শর্তই হচ্ছে এ ভাগ আকারে থাকবে। যদি ভাগ আকারে থাকে কোনো সংখ্যা তাহলে সেটা হবে ভগ্নাংশ, আর যদি না থাকে তাহলে সেটা পূর্ণ। যেমন দেখি লিখলাম 1, এটা কি কোনো ভাগ আকারে আছে? মানে এর সাথে কোনো ভাগ আকারে কোনো কিছু আছে? নাই। তার মানে এ হচ্ছে ভগ্নাংশ না। ভগ্নাংশ আবার যদি ধরতেও যাই যে এর নিচে মনে মনে 1 আছে, এই জিনিসটা আলাদা। এক্ষেত্রে এক জিনিসটা যে কোনো সংখ্যাকে ভাগ দিলে দেখা যায় যে ওই সংখ্যাটাই আসে, কিন্তু ভগ্নাংশ সংখ্যাটার ক্ষেত্রে দেখা যায় যে কোন সংখ্যা ভাগ আকারে থাকবে, এটা হচ্ছে এর শর্ত। এক্ষেত্রে ভাগ আকারে যেই সংখ্যায় থাক সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যা। তো ভগ্নাংশ যেটা ধারণাটা জানলাম, ভগ্নাংশের ধারণা। ভগ্নাংশ ধারণা তো না, ভগ্নাংশ চেনার উপায়। আসলে কোনটাকে দেখলে বুঝবো যে ভগ্নাংশ? ভগ্নাংশ চেনার উপায়। আমার লেখা অত ভালো না, তো সবাই একটু যাকে বলে কম্প্রোমাইজ করে নিবা আর কি। তো ভগ্নাংশের চেনার উপায় কি? ভাগ আকারে থাকবে, ভাগ আকারে, ভাগ আকারে থাকবে। এটা এর প্রধান এবং প্রথম শর্ত যে এ ভাগ আকারে থাকবে। যেমন দেখি, যেমন একটা উদাহরণ দিই, যেমন এর আগে অনেকগুলো উদাহরণ দিছি, তো তারপর দিচ্ছি। যেমন 1/2, 3/4, 4/6, তারপরে ধরি যে 1 পূর্ণ, 2/3। তো এখানে দেখতে পাচ্ছি যে অনেক ইত্যাদি। আসলে ভগ্নাংশের কোনো নির্দিষ্টতা নাই, ভগ্নাংশ অনেক কিছু হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি কি যে 1/2, 3/4, 4/6, 1 পূর্ণ, 2/3, এখানে 5টা উদাহরণ দিছে। তো দেখি যে এখানে প্রত্যেকটাই ভাগ আকারে আছে। এই যে ভাগ 1/2, 3/4, 4/6, 1 পূর্ণ, 2/3, এগুলা হচ্ছে কি ভগ্নাংশ। এখন আমি যদি বলি যে 1 কি, এটা কি কোনো ভগ্নাংশ সংখ্যা? না, এটা ভগ্নাংশ সংখ্যা না, কারণ এটা কোনো ভাগ আকারে নাই। তাহলে এই বিষয়টা তো ক্লিয়ার নাকি, যে ভগ্নাংশ জিনিসটা কি, বা ভগ্নাংশ কোনটাকে দেখলে আমরা বুঝতে পারবো যে এটা ভগ্নাংশ। আমি মনে করি যে এইটুকু তোমরা ক্লিয়ার হইছো। তো এখন আমরা যাই পরবর্তী বিষয়, সেটা হচ্ছে ভগ্নাংশের প্রকারভেদে। তো এখানে দেখি যে এখানে 5টা ভগ্নাংশ দিছি, 5টা ভগ্নাংশ কিন্তু আলাদা। 1/2, 3/4, 4/6, 1 পূর্ণ, 2/3। হ্যাঁ, আরেকটা বিষয় মনে পড়লো আমার, যে ভগ্নাংশের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে হর, একটা হচ্ছে লব। হ্যাঁ, এই জিনিসটা পড়ে।
ভগ্নাংশের দুইটা জিনিস থাকে, ভগ্নাংশের উপাদান। উপাদান মনে করে একটা সাধারণ ভগ্নাংশ দিলাম 1/2। তো এখানে দুইটা জিনিস, একটা দেখতে পাচ্ছি যে এই ভাগ চিহ্নটা বা বাই চিহ্নের উপরে একটা সংখ্যা 1 এবং নিচে একটা সংখ্যা 2। তো এই যে উপরের সংখ্যাটা আছে একে কি বলে, আর যে নিচে আছে একে কি বলে। সবসময় মনে রাখবো যে এই বাই চিহ্ন বা ভাগ চিহ্নের উপরে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে সবসময় লব। সবসময় হবে কি, লব হবে, এটা হবে লব, হবে লব। আর যে নিচে থাকবে সেটা হচ্ছে হর। তাহলে বোঝা গেছে যে দুইটা জিনিস, একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। মূলত ভগ্নাংশের এই দুইটা উপাদান নিয়ে গঠিত, একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। তো এই জিনিসটা ক্লিয়ার যে ভগ্নাংশের উপাদান বা ভগ্নাংশ যে গঠিত হয় এক্ষেত্রে কোন সংখ্যাটা লব হবে কোনটা হর হবে, এটা ক্লিয়ার। তো এখন আসি ভগ্নাংশের প্রকারভেদে। ভগ্নাংশের প্রকারভেদ। ভগ্নাংশের প্রকারভেদ, ভগ্নাংশের প্রকারভেদে যদি আমরা সাধারণত প্রথমত দেখি তাহলে ভগ্নাংশের প্রকারভেদে আমরা দুই ধরনের পাবো, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। দুই প্রকার, দুই প্রকার, যথা এক হচ্ছে প্রকৃত আর দুই হচ্ছে অপ্রকৃত। অপ্রকৃত। তাহলে বোঝা গেছে ভগ্নাংশের প্রকারভেদ সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। তো এখন প্রশ্ন হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ কোনটা আর অপ্রকৃত ভগ্নাংশ কোনটা। প্রকৃত ভগ্নাংশ শর্ত হচ্ছে, একটা উদাহরণ দিই, যেমন 2/4 এর যেমনটা দিই 4/2। আমরা এই প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে যে উদাহরণগুলা দিছি এর মধ্যে কি পার্থক্য বা কি অমিল দেখতে পাচ্ছি। প্রকৃত ভগ্নাংশের উদাহরণে দেখতে পাচ্ছি যে উপরের যে সংখ্যাটা অর্থাৎ লব ছোট, নিচেরটা দেখতে পাচ্ছি হর বড় আছে। কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ ওইটা দেখতে পাচ্ছি যে লব, যে লব 4 এবং নিচে হর হচ্ছে 2। তার মানে দেখা যাচ্ছে যে লবটা হচ্ছে বড় আর হচ্ছে হরটা ছোট হয়ে গেছে। তো এর পার্থক্য এইটাই যে প্রকৃত ভগ্নাংশের সময় সর্বদা এই লবটা, এটা কি লব, এই লব ছোট, হর বড়, হর বড়। এবং অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে সর্বদা এই লব বড় এবং এই হর ছোট। আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ কি। এখন আমি যদি উদাহরণ দিই কয়েকটা, যেমন উদাহরণ দিলাম, ধরো আমি প্রশ্ন করতেছি তোমাদের, 2 4 3 2 5 3 6 10 11 12। আমি তোমাদের প্রশ্ন করলাম যে এখানে 5টা দিছি, এর মধ্যে কোনটা প্রকৃত ভগ্নাংশ আর কোনটা অপ্রকৃত ভগ্নাংশ। তো তোমরা সর্বদাই একটা জিনিস দেখবা যে ভগ্নাংশ মানে এখানে হর বা লবের কাজ। তো
আমি প্রশ্ন করছি যে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ কি বা কোনগুলো, এগুলা খুঁজে খুঁজে বের করো। তো এখানে 5টা দিছি। তো আমরা প্রথমটা আসি। প্রথমটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে লব হচ্ছে 2, হর হচ্ছে 4, মানে এর লবটা হচ্ছে ছোট, হরটা হচ্ছে বড়। তার মানে এটা কি প্রকৃত না অপ্রকৃত? অবশ্যই প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে প্রকৃত। কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই। এরপর এটা আসি। এরপরে কি লব দেখতে পাচ্ছি 3, হর দেখতে পাচ্ছি 2, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে এর লব বড়, হর ছোট। এটা কোন ভগ্নাংশে আছে? এটা অপ্রকৃত ভগ্নাংশে আছে। তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত। এরপর এটা আসি, এটা হচ্ছে কি 5/3। এক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে এই লবটা হচ্ছে বড়, হরটা হচ্ছে ছোট। তার মানে এটাও চলে যাচ্ছে অপ্রকৃততে। প্রকৃত, অপ্রকৃত, এটাও চলে গেল অপ্রকৃতের। এরপরে হচ্ছে 6/10, অর্থাৎ উপরেরটা ছোট, নিচেরটা বড়, অর্থাৎ লব ছোট, হর বড়। তার মানে এটা স্বাভাবিকভাবে চলে যাচ্ছে প্রকৃত। আচ্ছা, প্রকৃত। এরপর এটা হচ্ছে 11/12। তো আশা করি এটা তোমরাই বলতে পারবা এটা হচ্ছে প্রকৃত। এটা কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত, প্রকৃত, এই দুইটা ভগ্নাংশের প্রকারভেদ শেষ। আরো ভগ্নাংশ আছে, যেমন জানি মিশ্র ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। তো ওই জিনিসটাই আসে। এখন যাব কি মিশ্র ভগ্নাংশ। এটা মিশ্র ভগ্নাংশ। এটা কি মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাবো, সেই জিনিসটা হচ্ছে এখানে মিশ্র ভগ্নাংশ বুঝতে পারতেছি যে হচ্ছে মিশ্র, মানে এর সাথে আরো বা দুইটা বা তার বেশি ভগ্নাংশ থাকবে। তো মিশ্র ভগ্নাংশে সাধারণত কি কি থাকে? পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা সাথে গুণ অবস্থায়, বা গুণ তো না, আচ্ছা যোগই দিলাম, পূর্ণ সংখ্যা প্লাস একটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। আপাতত এই জিনিসটা বুঝি যে এর সাথে পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ থাকে। যেমন একটা উদাহরণ দিলাম, যেমন 1/2/3, 2/3/4। এক্ষেত্রে যে কোনো হইতে পারে, অসীম, অসীম সংখ্যা। তো এক্ষেত্রে আমি যেটা বললাম যে একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। তো পূর্ণ সংখ্যা কোনটা? এই যে আমরা বলতেছি না 1 পূর্ণ, 2 পূর্ণ, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ। যখন আমরা বলবো তখন এটা হবে 1 পূর্ণ। এখানে যেই সংখ্যা থাক, মানে থাক, সেই সংখ্যার পরে আমরা পূর্ণ কথাটা লিখ, মানে পূর্ণ কথাটা বলবো। তারপরে ভগ্নাংশটা কি আছে? এটা হচ্ছে 2/3। আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি 2 হচ্ছে ছোট, 3 হচ্ছে বড়, তার মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তার মানে আমি যেটা লিখছিলাম সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা যোগ প্রকৃত ভগ্নাংশ। এর ক্ষেত্রেও দেখি এটা পূর্ণ সংখ্যা 3/4, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আশা করি এই মিশ্র ভগ্নাংশ যদি তোমাদের দেওয়া হয় তাহলে অবশ্যই চিন্তা করবে। তো এখানে কেউ কারো কারো প্রশ্ন হইতে পারে এটা যে এখানে প্রকৃত ভগ্নাংশ দিলেন, এটা তো এরকমও হইতে পারে যে 2 পূর্ণ 4/2, বা 4/2 তো না, 4/3। তোমরা হয়তো বা কেউ এটাও বলতে পারো, কিন্তু না, এক্ষেত্রে সর্বদা তোমরা দেখো যে তোমাদের বইয়ে দেখো, যদি মিশ্র ভগ্নাংশ কোথাও কোথাও পাও, তাহলে সর্বদা দেখবা যে এর লোকটা ছোট এবং হরটা বড়। সর্বদা এটা হবে, না হলে মিশ্র ভগ্নাংশ কখনোই হবে না। তো মিশ্র ভগ্নাংশের শর্ত হচ্ছে সামনে পূর্ণ সংখ্যা থাকবে, এর সাথে অ্যাটাচ অবস্থায় প্রকৃত ভগ্নাংশ থাকবে। তো এটা গেল আহ মিশ্র ভগ্নাংশ। এরপরে আসে আমাদের আহ মিশ্র ভগ্নাংশের পরে কি দশমিক ভগ্নাংশ। কোন ভগ্নাংশ? দশমিক ভগ্নাংশ। আসলে দশমিক ভগ্নাংশটা
আমাদের প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশেরই একটা অংশ বলা যায়। যেমন দশমিক ভগ্নাংশ ধরি, এবার দশমিক ধরি। তো এর শর্ত হচ্ছে যে কোনো সংখ্যায় থাক এর সাথে একটা দশমিক থাকে, শর্ত। দশমিক, দশমিক এ থাকবে দশমিক, যেমন 1.2, 2.4, 5.6, অনেক ইত্যাদি। তো এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এর সবচেয়ে সহজ উপায় হচ্ছে এর সাথে একটা দশমিক থাকবে। তো আজকে তাহলে কি কি শিখলাম এটা একবার লিখি। সর্বশেষ যাকে বলে নোট, আজকে যা যা শিখলাম। প্রথমে শিখলাম ভগ্নাংশ কি, ভগ্নাংশ কি এটা শিখলাম, ভগ্নাংশের প্রকারভেদ, প্রকারভেদ। এই প্রকারভেদে আবার কি শিখলাম, এই প্রকারভেদে প্রকৃত ভগ্নাংশ শিখলাম, ভগ্নাংশ শিখলাম, অপ্রকৃত ভগ্নাংশ। দেখা যায় তো না? শিখলাম মিশ্র, শিখলাম দশমিক। তো এই ছিল ক্ষুদ্র প্রচেষ্টা একাডেমি থেকে। আমি উজ্জ্বল চন্দ্র রায়, এবং আজকের টপিক হচ্ছে ভগ্নাংশ। তো হয়তো বা এর পরবর্তী ক্লাসে দেখা হবে যে প্রকৃত ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে আসবো, অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কিভাবে যায়, মিশ্র ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে কিভাবে যাব, বা এই সকল ভগ্নাংশ থেকে মানে আমরা এর পরবর্তী ক্লাসে যদি আসি তো অবশ্যই তখন শিখবো আমাদের ভগ্নাংশের রূপান্তর। লিখে দিই, ভগ্নাংশের রূপান্তর। পরবর্তী ক্লাসে দেখা হবে, পরবর্তী ক্লাসে দেখা হবে ভগ্নাংশের রূপান্তর। তো এই ছিল আমার আজকের ক্লাস। তো তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও আমাদের এই ক্লাসটা। তো সকলকে ধন্যবাদ।